এর বুস্টার ক্লাসে যুক্ত হবেন। সাউন্ড এবং আদার্স ইস্যু নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেটা জানালে সেটা সলভ করে দিব। আপনাদের অপেক্ষায় খুব দ্রুত যুক্ত হয়ে নিলে আজকের ক্লাসে আপনারা যুক্ত হয়ে নিলে আমরা ক্লাস শুরু করে দিব খুব অল্প সময়। আজকের ক্লাসে আপনারা যুক্ত হয়ে নিলে আমরা হ্যাঁ, খুব অল্প সময়ের মধ্যে আপনারা যুক্ত নেবেন। সাউন্ড এবং আদার্স ইস্যু নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেটা জানাবেন, আমরা ক্লাসে চলে যাব। লাইভটি শেয়ার করে দিবেন, আপনাদের যে সকল বন্ধু আছে তাদের মাঝে লাইভটি শেয়ার করে দিবেন, এবং যারা শেয়ার করবেন শেয়ার করে অবশ্যই ডান লিখবেন। ওকে, আজকের ক্লাসে যিনি শেয়ার করবেন আজকে রাতেই একজন বিজয়ীর নাম প্রকাশ করা হবে, যিনি আমাদের যে বার কাউন্সিল প্রিলি নোট আছে সেই নোটটা পেয়ে যাবেন। আমরা আপনাদের অপেক্ষায়, আপনারা দ্রুত যুক্ত হয়ে নেবেন। আপনারা যুক্ত হয়ে নিলে আমরা ক্লাস শুরু করে দিব। ওকে, যেহেতু এটা উন্মুক্ত ক্লাস, আপনারা আইনের বিভিন্ন গ্রুপ এবং আপনাদের যে সকল বন্ধু যারা বার কাউন্সিল প্রিলি প্রস্তুতি নিচ্ছে তাদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। অলরেডি অনেকেই যুক্ত হয়েছেন, সালাম জানিয়েছেন। যারা সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। ওকে, সাউন্ড এবং আদার্স ইস্যু নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেটা জানিয়ে ফেলবেন। যারা শেয়ার দিবেন তাদের মধ্য থেকে আমাদের যে আপডেট এক্সক্লুসিভ নোট, তারা একজন আজকে বিজয়ী হবেন। সুতরাং আপনারা যারা শেয়ার দিবেন শেয়ার দিয়ে ডান লিখবেন। আজকে রাতেই জানিয়ে দেওয়া হবে যে নোটটা আগামীকালকে কুরিয়ার করা হবে, কে পেয়ে যাবেন সেটা জানিয়ে দেওয়া হবে, এবং তার কাছ থেকে তার যে সকল ইনফরমেশন প্রয়োজন সেগুলো নিয়ে নেওয়া হবে।
ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা অনেকেই যুক্ত হয়েছেন, আপনাদের বেশ কিছু কমেন্ট চোখে পড়েছে। আজকের যে ক্লাসটা আপনারা জানেন অলরেডি 50 জন যুক্ত হয়ে গেছেন, অন্যরাও যুক্ত হয়ে নেবেন। আজকে ক্লাসটা আমাদের একটা উন্মুক্ত ক্লাস। আর আপনারা জানেন যে সর্বশেষ যে গত দিন আপনাদের যে ফর্ম ফিল আপের যে ডেডলাইন এবং ফর্ম ফিল আপের যে বিষয় সেটা নিয়ে আপনারা একটা আপডেট পেয়েছেন। আপনাদের ফর্ম ফিল আপের একটা ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আপনাদের যে সময়, সেই সময় কিন্তু বেশি সময় নাই। আপনারা জানেন যে একটা ঘোষণা এসেছে 25 যে এপ্রিল আছে, সেই 25 এপ্রিল আপনাদের পরীক্ষা হবে। সুতরাং আপনাদের আজকে থেকে হিসেব করলে খুব একটা বেশি সময় নাই। সুতরাং এই অল্প সময় এখনো যারা আপনাদের প্রস্তুতি ভালো করে শুরু করতে পারেন নাই, অথবা এখনো যারা প্রস্তুতি খুব ভালোভাবে নিতে পারেন নাই, তাদের জন্য আজকের উন্মুক্ত সেশনটা দেখেন। তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে ক্লাসে চলে যাই। আপনারা অলরেডি অনেকে যুক্ত হয়েছেন, অনেকে সালাম দিয়েছেন। যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম, যারা শেয়ার দিয়েছেন থ্যাংক ইউ। শেয়ার দিয়ে যারা ডান লিখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনো যারা শেয়ার দেন নাই তারা শেয়ার দিয়ে দিবেন। যারা সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। তো আজকের আবার বলি যে আজকের ক্লাসটা হচ্ছে আমাদের একটা উন্মুক্ত ক্লাস। এই উন্মুক্ত ক্লাসে আপনাদের যে সকল বন্ধু আছে আপনারা চাইলে তাদেরকে মেনশন করতে পারেন কে কোথা থেকে যুক্ত হলেন, জানিয়ে দিবেন কে কোথা থেকে যুক্ত হলেন। আমরা আজকে যে বিষয়টা লিখেছি দেখেন, এটা বুস্টার ক্লাস এবং এটা আজকে আমরা তামাদি আইনের উপর একটা ক্লাস নেব। সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে বার কাউন্সিলের প্রশ্ন দাদা জয় করতে চাই, এই কথাটার উপর একটু আলাপ করি। তাহলে আমি মুছে ফেললাম আজকে কোন আইনের ক্লাস হবে এটা আপনারা বুঝতে পারছেন, এবং আপনারা জানেন যে এই আইন থেকে 10 নম্বরের প্রশ্ন থাকে। তাহলে দেখেন যে বিষয়টা গুরুত্বপূর্ণ বা যেটা দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে বার কাউন্সিলের প্রশ্ন ধাঁধা। অলরেডি আমি একটা ক্লাস নিয়েছিলাম এর আগে, সেই ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে বার কাউন্সিল আপনাকে কিভাবে ধাঁধায় ফেলতে চায়। দেখেন বার কাউন্সিল সবসময় চায় আপনাকে একটু যাচাই বাছাই করে নিতে চায়। তাহলে এই যাচাই বাছাইয়ের প্রথম প্রক্রিয়াটা হচ্ছে বার কাউন্সিল প্রিলি এক্সাম। এখন প্রিলি এক্সামে আপনাকে কিভাবে যাচাই বাছাই করে, এখানে অনেক ধরনের প্রশ্ন আমরা দেখতে পাই। যেমন এখানে ইংরেজি টার্ম থেকে কিছু প্রশ্ন থাকে। ইংরেজি সেন্টেন্স দেয় যে এটা কত ধারায় আছে, অথবা ইংরেজি সেন্টেন্সের একটা ব্যাখ্যা আছে, এইভাবে প্রশ্ন আসে। কিছু ডক্ট্রিন দিয়ে কিছু প্রশ্ন দেয়, মাঝে মাঝে ডক্ট্রিন দিয়ে প্রশ্ন করে যে এইটা কোন ধারার সাথে সংশ্লিষ্ট, এই ডক্ট্রিনটার মানে কি, এটা দ্বারা কি বুঝে, এই ধরনের কিছু প্রশ্ন আসে। তারপর আমরা দেখি যে এক্সপ্লানেশন বা প্রত্যেক আইনের যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যা থেকে এক্সপ্লানেশন দিয়ে কিছু প্রশ্ন আপনাকে কনফিউজ করার জন্য দিয়ে দেয়। তারপর আমরা দেখি মূল বিষয়বস্তু, সেই মূল বিষয়বস্তু থেকে আপনাকে, অর্থাৎ একটা সেকশনের যে মূল বিষয়বস্তু সেই মূল বিষয়বস্তু থেকে আপনাকে কিছু প্রশ্ন দেয়। আবার কিছু প্রশ্ন দেয় কনসেপ্ট থেকে। একটা সেকশন আপনি পড়ে সম্মিলিতভাবে একটা কনসেপ্ট পাবেন, এই কনসেপ্ট থেকে আবার কিছু প্রশ্ন দেয়। এরপরে যেটা দেখি সেটা হচ্ছে এই বার কাউন্সিলে গতবার দেখছেন বেশ কিছু প্রশ্ন দিয়েছিল, যে প্রশ্নগুলো ছিল আপনার হচ্ছে প্রবলেম বেসড প্রশ্ন বা ফ্যাক্ট বেসড কোশ্চেন। ঠিক আছে, তাহলে এর আগে কিন্তু প্রিলিতে এত বেশি ফ্যাক্ট বেসড কোশ্চেন আসতো না। তাহলে গত বছর থেকে দেখা যায় যে প্রিলিতে বেশ কিছু ফ্যাক্ট বেসড কোশ্চেন দিয়ে দেওয়া হয়। তাহলে এই যে ফ্যাক্ট বেসড কোশ্চেনগুলো, এই ফ্যাক্ট বেসড কোশ্চেনগুলো আপনাকে ধাঁধায় ফেলার জন্য, বা যেটাকে আমরা বলি প্রবলেমেটিক কোশ্চেনগুলো আপনাকে ধাঁধায় ফেলতে দিয়ে দেয়। এখন দেখেন এই যে কোশ্চেনগুলো আগে এক সময় দেখা যেত খুব ধারাভিত্তিক খুব বেশি প্রশ্ন দিত, কিন্তু ধারাভিত্তিক প্রশ্ন দিলে আপনার শুধুমাত্র আপনার মুখস্থ বিদ্যাটা এটা যাচাই করার সুযোগ হয়, কিন্তু আসলে আপনি জানেন কিনা, আসলে আপনি পারেন কিনা এইটা যাচাই করার জন্য এখন বার কাউন্সিলের যারা প্রশ্নকর্তারা আছেন তারা এই ধরনের কোশ্চেনগুলো দেয়। ইংরেজি কিছু টার্ম দিয়ে দেয়। দেখবেন প্রত্যেক বছর এই লাস্ট 2-3টা এক্সামে প্রত্যেক বছর ইংরেজি টার্ম ছিলই প্রশ্নে। ডক্ট্রিন, ইম্পর্টেন্ট যে সকল ডক্ট্রিন আছে সেই ডক্ট্রিনগুলো দিয়ে প্রশ্ন দেয়। তারপর হচ্ছে কনসেপচুয়াল যে বিষয়, অর্থাৎ একটা ধারা পড়ে আপনি একটা কনসেপ্ট পাবেন,
এই কনসেপ্টের ধারার মধ্যে প্রকাশ্য নাই, অপ্রকাশ্যভাবে আছে, তাহলে এই কনসেপচুয়াল বিষয় দিয়ে প্রশ্ন দেয়। ব্যাখ্যা দিয়ে প্রত্যেকটা ধারার কিছু ব্যাখ্যা আছে, সেই এক্সপ্লানেশন থেকে মাঝে মাঝে প্রশ্ন দেয়। মূল বিষয়বস্তুটা কি এই ধারার, সেখান থেকে প্রশ্ন দেয় এবং প্রবলেমেটিক প্রশ্ন দেয়। তাহলে এই যে বিষয়গুলো, সেটা হচ্ছে বার কাউন্সিলের যে প্রশ্ন ধাঁধা, এই প্রশ্ন ধাঁধা যদি আপনি জয় না করতে পারেন তাহলে আপনি প্রথমবারই ঝরে যাবেন। আমরা সর্বশেষ যে কয়েকটা বছর দেখি, এখানে বার কাউন্সিলের প্রিলিতে পাশের সংখ্যা অনেক কম, মানে অর্থাৎ আপনার 100%-এর মধ্যে সর্বোচ্চ 20%, 22%, মাঝে মাঝে দেখা যায় তারও কম স্টুডেন্ট পাশ করে। অর্থাৎ আপনি যদি 100 পরীক্ষার্থীর মধ্যে থাকেন তাহলে আপনার পাশ করার সম্ভাবনা বার কাউন্সিল প্রিলিতে 4/1 ভাগ। অর্থাৎ আপনি 100 স্টুডেন্টের 4জনের একজন পাস করে, 100 জনের, তাহলে 25% যদি আমি ধরি, তাহলে 25%-এ 4/1 ভাগ স্টুডেন্ট পাস করে। এর কম পাস করার রেকর্ড অ্যাভেলেবেল। সুতরাং আপনাকে এখন যে বিষয়টা, সেটা হচ্ছে এই ধাঁধা যারা আইডেন্টিফাই না করতে পারবে বার কাউন্সিলের, তাদের জন্য এই অল্প সময়ে প্রস্তুতিটা গুছিয়ে সাজিয়ে নেওয়াটা খুব ডিফিকাল্ট। তাহলে আমরা আজকে যে ক্লাসটা নিচ্ছি, এটা হচ্ছে প্রিলি বুস্টার প্যাকেজ 2 এর ক্লাস। আপনারা চাইলে এখন আমাদের এই প্যাকেজে যুক্ত হতে পারেন। এই প্যাকেজে যুক্ত হওয়ার জন্য যে সুবিধা পাবেন, যে আগামী মাসের মধ্যে আমাদের সকল ক্লাস শেষ হয়ে তারপর হচ্ছে আপনার 17টা মডেল টেস্টের সুযোগ পাবেন, রিভিউ ক্লাস সুযোগ পাবেন, যেখানে রিভিউ ক্লাসে সব একদম মোস্ট ইম্পর্টেন্ট ধারাগুলো আপনাকে টেকনিক্যালি শেখানো হবে। এরপরে আপনি হচ্ছে কুইজ টেস্ট পাবেন, অলরেডি একটা কুইজ টেস্ট আমরা দিয়েছি, কুইজ টেস্ট পাবেন যেটা আপনার ব্রেনকে শার্প করবে, অর্থাৎ আপনাকে খুব দ্রুত সময়ের মধ্যে অ্যান্সার করতে আপনাকে সহায়তা করবে। ঠিক আছে, তাহলে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই প্যাকেজে আপনি আপনার অল্প সময়ের মধ্যে, অর্থাৎ এই যে 60 দিন এখন আপনার হাতে সময় নাই, ধরেন 55 দিন সময় আছে, 55 দিন সময়ের মধ্যে আপনার 45 ডেজের মধ্যে এই বার কাউন্সিলের ধাঁধা উতরানোর জন্য যে সকল টেকনিক বা যে সকল বিষয়বস্তু প্রয়োজন সব এই প্যাকেজে পাবেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 45 ডেজের প্যাকেজ। তাহলে আবার বললাম, এখানে নোট পাবেন, যেটা থেকে গত বছর 74টা ছিল হুবাহু, এবার আরও আপডেট হয়েছে। মূল ক্লাস পাবেন, রিভিউ ক্লাস পাবেন 10টা, তারপর হচ্ছে কুইজ টেস্ট 10টা, 17টা মডেল টেস্ট দেওয়ার সুযোগ। ঠিক আছে, অর্থাৎ একটা ফুল প্যাকেজ পাবেন এটাই। আপনারা যারা এই প্যাকেজে ভর্তি হতে চান তার উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আজকের ক্লাসটাকে কেন বললাম এটা একটা মডেল ক্লাস, আপনি এই ধাঁধাকে কিভাবে উতরাবেন এইটা একটু দেখবো। আজকের ক্লাসে আমরা যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা বিষয়ের সাথে এই বিষয়গুলোকে রিলেটেড করে আলাপ করব। অর্থাৎ আমরা আজকের ক্লাসটা করার আগে এই বিষয়টা জেনে নিলাম, এই সকল ধাঁধা আছে। এখন কোন ধাঁধা, কোন ঘুগলি, এটাকে ঘুগলিও বলা যায়, কোন ঘুগলি কোন ধারার ক্ষেত্রে প্রয়োগ হবে সেই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। তাহলে যাই হোক, আর কথা বাড়াবো না, আজকের ক্লাসে চলে যাই। আজকে দেখেন, আমরা যে আইনটা পড়তে যাচ্ছি, আইনটার নাম হচ্ছে তামাদিন। অলরেডি 80 জনের মতো লাইভ দেখছেন, আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে শেয়ার করে দেবেন আপনাদের যে সকল বন্ধু আছে যারা বার কাউন্সিল প্রিলি পরীক্ষার্থী, এবার তারা যেন উপকৃত হতে পারেন। আপনারা চাইলে তাদের নাম কমেন্টে মেনশন করতে পারেন। ওকে, যারা শেয়ার দিবেন তারা ডান লিখবেন, শেয়ার যারা দিবেন তাদের মধ্য থেকে একজন নোট জিতে নেওয়ার সুযোগ পাবেন আজকে রাতেই। ওকে, তাহলে দেখেন, আমরা এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা তামাদিনের মধ্যে ঢুকবো। এখন দেখেন, আমরা আমাদের যে বুস্টার প্যাকেজ, এটাকে 2 পার্টে ভাগ করেছি। এক পার্টে আমরা মোস্ট ইম্পর্টেন্ট এবং হচ্ছে লেস ইম্পর্টেন্ট এবং হচ্ছে যেগুলো আসতে পারে নাও আসতে পারে এগুলোও শিখবো। আর যে পার্টে আমরা শুধু রিভিউ ক্লাসগুলো করব এবং একদম শেষের দিকে সাজেশন বেস যে সকল ক্লাসগুলো করবো, এখানে শুধুমাত্র মোস্ট ইম্পর্টেন্ট এবং যেগুলো আসার সম্ভাবনা বেশি এগুলো নিয়ে আলাপ করব। অর্থাৎ আপনাকে প্রথম ক্লাসগুলো আমরা একটা বেসিক, আপনার যে বেসিকটা যদি দুর্বল থাকে সেটাও আমরা এখানে তৈরি করার, এই অল্প সময়ের মধ্যে তৈরি করার চেষ্টা করতেছি বা ব্যবস্থা আছে। এখন আমরা আজকে এই ক্লাসের আগে দেখে নিব যে আমাদের যে তামাদি আইন আছে, সেই তামাদি আইনের আমাদের ইম্পর্টেন্ট বিষয়গুলো কি বা কোন কোন বিষয়গুলো আমাদের এই পরীক্ষার জন্য টাস্ক করতে হবে। আর দেখে নিব যে তামাদি আইন থেকে, আপনারা জানেন যে তামাদি আইন থেকে বার কাউন্সিল প্রিলিতে 10 নম্বরের আপনার হচ্ছে প্রশ্ন থাকে। 10 নম্বর, 10টা টিক থাকে এবং এই 10-এ আপনার 10 নম্বর থাকে। এখন আমরা যেহেতু আজকের ক্লাসে শুধুমাত্র এই তামাদি আইনের একটু পরিধিটা নিয়ে কথা বলি প্রথম, তারপর আমরা একটু আগাইলে আমাদের মনে হয় যে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, তামাদি আইনের 2টা পার্ট আছে। একটা পার্টে আছে শুধুমাত্র ধারা। তাহলে এই ধারা আছে, মূল তামাদি আইনে 31টা ধারা থাকলেও বর্তমানে আমাদের তামাদি আইনে ধারা আছে 29টা ধারা আছে। আর শিডিউল, আর একটা শিডিউল আছে। এই শিডিউল 1 যে শিডিউল আছে, এই শিডিউল 1-এ কিছু আর্টিকেল বা অনুচ্ছেদ আছে। এখানে মোট 183টা আর্টিকেল আছে। ঠিক আছে, এখন
এই দুইটার মধ্যে যদি আমরা এই 10টা প্রশ্ন পাওয়ার জন্য পড়তে চাই, এই 29টা ধারার মধ্যে একদম যদি খুব ইম্পর্টেন্ট পড়েন, এখানে ধারা আছে 9টার মতো আপনাদের পরীক্ষার জন্য, 9টা ধারা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমি যদি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট এবং আসতেও পারে নাও আসতে পারে এই রকমের ধরি, যেগুলো একদম আসবেই না এর বাইরে, তাও আপনার হচ্ছে 29টা ধারার মধ্যে থেকে যদি মাত্র 18টা ধারা পড়েন তাহলে আপনার একদম কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। আর এই 183টা আর্টিকেল, অনেকে দেখি 183টা আর্টিকেল মুখস্থ করার টেকনিক দেখেন, ভাই আপনার 183টা আর্টিকেল দেখার প্রয়োজন নাই। সব আর্টিকেল এখন দেখেন, আগেও বলেছি এখনো বলি, যখন প্রশ্নকর্তারা প্রশ্ন করে তারা দেখেন যে ধরেন আমি যে বিষয়টা বেশি প্র্যাকটিস করব, যেন আমাকে বলা হলো যে আপনি খেলা নিয়ে 5টা বাক্য বলেন, আমি কোন খেলা নিয়ে বলবো, যে খেলাটা আমি বেশি পছন্দ করি বা যে খেলাটা আমি খেলি বা যে খেলাটা আমি দেখি, তাহলে আমি ক্রিকেট খেলি, আমি ক্রিকেট খেলা নিয়ে 5টা বাক্য বলবো। আমি জীবন হাডুডু খেলি নাই, তাহলে হাডুডু খেলা যদি বাংলাদেশের জাতীয় খেলা হয় তাও তো আমি ওটা নিয়ে বলবো না। তাহলে যাদেরকে প্রশ্নকর্তা বা যাদেরকে প্রশ্ন করার দায়িত্ব দেওয়া হয় তারা হচ্ছে আইনজীবী এবং হচ্ছে বিচারক। তাহলে তারা যে বিষয়গুলো বেশি প্র্যাকটিস করে বা যে বিষয়গুলোর প্র্যাকটিস বেশি আছে সেই বিষয়গুলো যদি তারা প্রশ্ন করেন, তাহলে এই 183টা আর্টিকেলের মধ্যে থেকে আপনার 183টা আর্টিকেল দেখার কোনো প্রয়োজন নেই। এখান থেকে সর্বমোট আমরা 24 থেকে 25টা আর্টিকেল দেখলে আমাদের এই যে 10 নম্বরের প্রিপারেশন শেষ। এখান থেকে মোট 18টা সেকশন, এর মধ্যে আবার ইম্পর্টেন্ট আছে 24টে 25টার মধ্যে 14টা হচ্ছে ইম্পর্টেন্ট, আর এই 18টার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 9টা। এই 9টা ধারার এই 14টা দেখলে, এই দুইটা দেখলে আপনার 7 থেকে 8টা কোশ্চেন পেয়ে যাবেন, ঠিক আছে। আর বাকিটা ব্যাকআপ দেওয়ার জন্য এতটুকু পড়লে হবে। তাহলে এইটাই হচ্ছে তামাদি আইনের একদম সংক্ষিপ্ত অবস্থা। এখন আমরা আজকে দেখি, যেহেতু আজকে আমরা শুধুমাত্র ধারাগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবো, নেক্সট ক্লাসে আমরা শিডিউল নিয়ে কথা বলবো। তাহলে আমরা আজকে কোন কোন ধারা নিয়ে কথা বলবো, অর্থাৎ শুরুতে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। এখন দেখেন, এর আগে এই ধারণা দেওয়ার, আচ্ছা ধারণাটা দিই, তারপর হচ্ছে আমরা সামনে অগ্রসর হই। দেখেন এখান থেকে যে ধারাগুলো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এবং যে ধারাগুলো ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো নিয়ে আমি একটু আলাপ করি। আমাদের যে তামাদি আইন আছে, তামাদি আইনে আপনাদের পরীক্ষার জন্য যে ধারাগুলো দেখতে হবে, আমি একটু কালো কলম থেকেই লিখি, তারপর লাল মার্ক করে দিবে। 2 নম্বর ধারা, 3 নম্বর ধারা দেখতে হবে, 2, 3, 4, 5, 6, 8, 11, 12, তারপর আপনার দেখতে হবে 14, 15, 18, তারপর আপনার দেখতে হবে 19, 20, 22, 24, এরপর আপনার দেখতে হবে 26, তারপর আপনাকে দেখতে হবে 28, 29, ঠিক আছে। এই ধারাগুলো দেখলে হবে। তাহলে দেখেন আমরা কয়টা ধারা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18টা হইলো, 18টা ধারা, ঠিক আছে। তাহলে এই যে বললাম যে 18টা ধারা আপনার দেখলে চলবে, 18টা ধারা। আর এখন বলবেন এটার মধ্যে আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো, অর্থাৎ যে ধারাগুলো থেকে আপনার এবার প্রশ্ন 80% আপনার যে পরীক্ষা হবে এখানে 80% সম্ভাবনা। তাহলে আমি বলে দিই যে এই ধারাগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ধারা কোনগুলো। দেখেন সেকশন 2 সংজ্ঞা আছে, 3টা সংজ্ঞা দেখলে আপনার এনাফ, এবং এই 3টা সংজ্ঞা থেকে এবার প্রশ্ন, যে কোনো একটা সংজ্ঞা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব খুব বেশি। তারপর যে ধারাটা ইম্পর্টেন্ট সেকশন 4টা খুব ইম্পর্টেন্ট। তারপর যে ধারাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেকশন 5 খুব ইম্পর্টেন্ট। তারপর আপনার যে ধারাটা দেখতে হবে সেটা হচ্ছে সেকশন 9, আচ্ছা 9 স্কিপ করেছি না, 9টা একটু লিখে নেবেন। সেকশন 9টা আপনাকে দেখতে হবে। তারপর আপনাকে দেখতে হবে সেকশন 12, সেকশন 15, সেকশন 19, এরপর আপনার দেখতে হবে সেকশন 22, হ্যাঁ আর একটা সেকশন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেকশন 26। তাহলে এই যে ধারাগুলো আছে, এই ধারাগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, 2, 4, 5, 9, 12, 15, 19, 22, 26, ঠিক আছে। অর্থাৎ আপনি মোটামুটি যদি এই ধারাগুলো থেকে 5টা কোশ্চেন আসে, আপনি 3 থেকে 4টা কোশ্চেন এই ধারাগুলোর মধ্যে থেকেই পাবেন, ঠিক আছে, টোটাল তামাদি আইনের। ওকে, তাহলে আমরা দেখলাম যে মোট 18টা ধারা আমাদেরকে যে কোনো মূল্যে টাচ করতে হবে। আর এই 18টা ধারার মধ্যে 9টা যে ধারা আছে, এই 9টা ধারা আমাদের কি করতে হবে, মোস্ট ইম্পর্টেন্টলি অবশ্যই জানতে হবে, ঠিক আছে। তাহলে আমরা শিডিউলগুলো নিয়ে নেক্সট ক্লাসে দেখবো, শিডিউলগুলো নিয়ে আজকে আর কথা না বলি। আজকে আমরা তাহলে চলে যাই আমাদের মূল বিষয়বস্তুতে বা মূল ক্লাসে। আমরা আজকে তামাদি আইনের যেহেতু ক্লাস করতেছি, তামাদি আইনের
এখন আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করব, মূল আলোচনায় যাব। এই মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটু সংক্ষেপে তামাদি আইনের পরিধিটা নিয়ে কথা বলি। দেন হচ্ছে তামাদি আইনের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আপনারা জানেন যে তামাদি আইনের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে থেকে আমাদের দেশে 7টা বার কাউন্সিল পরীক্ষা হয়েছে, এখানে 2-3 বার এই অন্তত এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন এসেছে। তাহলে আমরা একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে আলোচনা শুরু করব। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে আলোচনা শুরু করার আগে আমি মুছে ফেললাম, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা ছবি তুলে রাখতে পারেন। আর ক্লাসটা এখনো যারা শেয়ার দেন নাই তারা দ্রুত শেয়ার দিয়ে দিবেন, এবং যারা শেয়ার দিবেন তারা একটু ডান লিখবেন। অলরেডি 100 স্টুডেন্টের কাছাকাছি আমাদের লাইভটা দেখতেছেন। যারা শেয়ার দিবেন তাদের মধ্য থেকে একজন জিতে নিতে পারেন আমাদের বার কাউন্সিল প্রিলি এক্সক্লুসিভ নোট। আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারেন কমেন্টে। এখন তাহলে বললাম যে ধাঁধাগুলোকে মাথায় রেখে আমরা আলাপ শুরু করবো। এখন আমরা আলাপ শুরু করিনি, অর্থাৎ আইনের বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করিনি। এর আগে একটু দেখি যে পরিধি নিয়ে কথা বলি, এটা আপনাদের বোঝার জন্য বা সুবিধার্থে। দেখেন, তামাদি আইনের যদি পরিধি নিয়ে কথা বলা হয় তাহলে তামাদি আইনের পরিধি হচ্ছে বলতে আমরা 2টা ক্যাটাগরির বিষয়বস্তু পাই তামাদি আইনের 29টা ধারার মধ্যে। দেখেন, একটা বিষয়বস্তু পাই যেটা হচ্ছে পদ্ধতিগত বিষয়। তাহলে এই পদ্ধতিগত বিষয় নিয়ে সেকশন 3 থেকে 25 ধারা পর্যন্ত কথা বলেছে, ঠিক আছে। এখন এই পদ্ধতিগত বিষয় কি, অর্থাৎ আপনি তামাদি মেয়াদ কিভাবে গণনা করবেন, তাহলে মেয়াদটাকে কিভাবে গণনা করবেন এইটার পদ্ধতি নিয়ে কথা বলছে সেকশন 3 থেকে 25। আচ্ছা, আর একটা বিষয়ে কথা বলেছে সেকশন 26 থেকে 28। এই 26 থেকে 28 ধারা আর যে বিষয়টা নিয়ে কথা বলছে এটাকে বলা হয় তামাদি আইনের তত্ত্বগত বিধান নিয়ে কথা বলছে। তত্ত্বগত বিধান, এখানে দেখবেন যে অধিকার সৃষ্টি করে, যেমনিভাবে কারো অধিকার সৃষ্টি করলো তেমনিভাবে আবার কারো অধিকার নষ্ট করে, ঠিক আছে। তাহলে এই 2টা, অর্থাৎ তামাদি আইনের যে ধারাগত বিষয়, এই ধারাগত বিষয় আমরা 2টা বিষয় পাই। একটা পাই তত্ত্বগত কিছু বিষয় পাই, অর্থাৎ যে তত্ত্বগত বিষয় কিভাবে পদ্ধতিগত বিষয় পাই, যে পদ্ধতিগত কি বলছে, এই যে তামাদি মেয়াদটা আছে এই মেয়াদটা আপনি কিভাবে গণনা করবেন। এই কিভাবে গণনা করবেন বলতে বোঝাচ্ছে কোন মেয়াদ বাদ দিবেন, আপনি কোন মেয়াদ যোগ করবেন, ঠিক আছে। লিগ্যাল প্রসিডিং এ কিভাবে মেয়াদ গণনা করবেন, আপনার সাথে যদি প্রতারণা হয় তাহলে কিভাবে মেয়াদ গণনা করবেন, ঠিক আছে। যদি আদালত বন্ধ থাকে কিভাবে মেয়াদ গণনা করবেন, আপনি যদি লিগ্যাল ডিসএবিলিটি থাকে আপনি কিভাবে সুবিধা পাবেন, তাহলে এই সবগুলো কিভাবে, এটা 3 থেকে 25। আর তত্ত্বগত বিধান বলছে যেখানে 2টা বিষয় নিয়ে কথা বলছে, একটা হচ্ছে ইজমেন্ট রাইট নিয়ে কথা বলছে যেটাকে আমরা প্রিসক্রিপশন বলে থাকি, আর একটা নিয়ে কথা বলছি অ্যাডভার্স পজেশন, অর্থাৎ এখানে অধিকার সৃষ্টি এবং অধিকার নস্যাৎ নিয়েও আলাপ করেছে। তাহলে তামাদি আইনের এই 2টা বিষয়বস্তু পাই। আচ্ছা, যেহেতু এটা দেখলাম, অনুচ্ছেদগুলো আমরা একটু সংক্ষেপে দেখি, তারপর আমরা সামনে অগ্রসর হই। দেখেন, তামাদি আইনের অনুচ্ছেদের 3টা পার্ট আছে। 3টা পার্টের মধ্যে 1 থেকে 149 এই ধারাগুলো বলছে সাধারণ যে মোকদ্দমা, যদিও মাঝে মাঝে আমি মামলা শব্দটা ব্যবহার করবো, সেটা হচ্ছে মোকদ্দমা শব্দটা একটু বড় এবং একটু হার্ড, এটা কারণ সহজ অর্থে মামলা বললেও বুঝবেন যেটা মোকদ্দমার কথা বলছে, সিভিল সুট। তাহলে দেখেন 1 থেকে 149 যে আর্টিকেলগুলো আছে এখানে শুধুমাত্র মোকদ্দমার কথা বলেছে, যে কোন কোন মোকদ্দমায় আপনি কতদিন তামাদি মেয়াদ পাবেন। এরপর দেখেন সেকশন 150 থেকে 157, 150 থেকে 157তে বলছে আপিলের তামাদি মেয়াদ, যে আপিল করার ক্ষেত্রে আপনি কতদিন কোন আপিল করার ক্ষেত্রে তামাদি মেয়াদ পাবেন। এখানে 2 ক্যাটাগরির আপিল দেখবো, একটা হচ্ছে সিভিল আপিল, একটা হচ্ছে ক্রিমিনাল আপিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখি 157 পর হচ্ছে 158 থেকে 183, এখানে বলছে বিভিন্ন দরখাস্তের তামাদি মেয়াদ আপনি কতদিন পাবেন, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে 101 থেকে 149 মোকদ্দমার তামাদি মেয়াদ বলছে, 150 থেকে 157 আপিলের তামাদি মেয়াদ বলছে, 158 থেকে 183 দরখাস্তের তামাদি মেয়াদ বলছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি তামাদি আইনের একটা ক্লাস। এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই তামাদি আইনের আসলে আমরা একটু দেখি যে তামাদি আইনের যে ধারাগুলো এগুলোকে আমরা কয়েকটা পার্টে বিভক্ত করে যদি এই পার্টগুলো মনে রাখি তাহলে এটাকে আমরা মনে রাখতে পারি। এখন দেখেন, এই পার্টগুলো আপনার বইতে যেভাবে অধ্যায় ভিত্তিক আছে এটা আমার সাথে মিলবে না, কিন্তু আমরা যেটার জন্য মনে রাখতেছি আমরা ভালোভাবে মনে রাখার জন্য, অর্থাৎ আপনি যদি একটা বিষয়কে অনেক বড় করে মনে রাখেন বা অনেক বড় বিষয় পরে এটা মনে থাকে খুব কম, কিন্তু এটাকে যদি ছোট ছোট অংশে বিভক্ত করে আমরা মনে রাখতে পারি তাহলে এটা আমাদের জন্য কি হয়, মনে রাখাটা সহজ হয়, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখি তামাদি আইনকে, এই যে তামাদি আইনের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে আমরা একটু যে পার্ট বাই পার্ট বিভক্ত করে আমরা কিভাবে মনে রাখতে পারি সেটা একটু দেখি, তারপর আমরা আলোচনায় যাই। এখনো কিন্তু একদম প্রাথমিক আলোচনা, অর্থাৎ আপনাদেরকে প্রাথমিক একটা ধারণা দেওয়ার জন্য আমরা আলোচনা করতেছি। দেখেন,
প্রথমত হচ্ছে একটা বিষয় মনে রাখবেন, তামাদি আইনের প্রাথমিক বিষয়, এইখানে প্রাথমিক বিষয়ে সংজ্ঞা এবং কিছু নীতি নিয়ে আলাপ করেছে। এই আলাপটা করেছে তামাদি আইনের ধরেন 1 থেকে 5 ধারা পর্যন্ত। এরপরে এটা কিন্তু আমি আগেও বলছি যে এটা তামাদি আইনের যে অধ্যায় এটার সাথে মিলবে না, কিন্তু আমরা সহজ অর্থে মনে রাখার জন্যই কয়েকটা পার্টে বিভক্ত করে মনে রাখবো। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে লিগ্যাল ডিসএবিলিটি, বা যেটাকে আমরা বলে থাকি বৈধ অক্ষমতা। তাহলে তামাদি আইনের বৈধ অক্ষমতা সংক্রান্ত নীতি নিয়ে কথা বলেছে সেকশন আপনার হচ্ছে 6 থেকে 9 পর্যন্ত ধরেন, ঠিক আছে। তারপর দেখেন সময় বাদ, আপনি মেয়াদ গণনার ক্ষেত্রে কোন কোন সময় বাদ দিবেন এটা নিয়ে কথা বলেছে সেকশন 12 থেকে সেকশন 18 পর্যন্ত। তারপর দেখেন আপনি আরেকটা বিষয় মনে রাখতে পারেন, সেটা হচ্ছে মেয়াদ গণনার অন্যান্য পদ্ধতি। এই বিষয় নিয়ে কথা বলছে সেকশন 19 থেকে সেকশন 25 পর্যন্ত। আর প্রেসক্রিপশন, ঠিক আছে, তাহলে প্রেসক্রিপশন নিয়ে কথা বলছে, এইটা নিয়ে কথা বলছে সেকশন 26, এটা আবার ইংরেজিতে লেখা হয়ে গেছে, সেকশন 19 থেকে সেকশন 25। আর প্রেসক্রিপশন নিয়ে কথা বলছে সেকশন 26 টু সেকশন 28। তাহলে এই যদি 5টা আপনি 2 4 5 হ্যাঁ 5টা সেন্টেন্স আপনি মনে রাখেন, তাহলে কিন্তু মোটামুটি তামাদি আইনের যে অংশগুলো, অর্থাৎ যে তামাদি আইনের ধারাভিত্তিক যে আলোচনা আছে এগুলো সহজে আপনার এই পার্টগুলো মনে রাখা যায়। তাহলে প্রাথমিক বিষয় নিয়ে ধরেন 1 থেকে 5 ধারা পর্যন্ত আমরা আলোচনা করব। তারপর হচ্ছে বৈধ অক্ষমতা, খুব ইম্পর্টেন্ট। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে তামাদি আইনের একদম টপিক ভিত্তিক সব থেকে বেশি প্রশ্ন আসছে প্রিলিতে এই জায়গাটা থেকে, বৈধ অক্ষমতা থেকে, ঠিক আছে। তারপর দেখেন সময় বাদ, আপনি যে সময় গণনা করছেন এই সময়গুলো কোন কোন ক্ষেত্রে বাদ দিবেন এটা নিয়ে কথা বলছে। লিগ্যাল প্রসিডিং এ কোন সময় বাদ দেবেন, যদি কেউ বিদেশে থাকে তাহলে কত সময় বাদ দেবেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলছে 12 থেকে 18। তারপর দেখেন মেয়াদ গণনার অন্যান্য পদ্ধতি, যদি নতুন বাদী বা বিবাদী যুক্ত হয় তার ক্ষেত্রে কি হবে, যদি আপনার কোনো দায় স্বীকার থাকে তাহলে কি হবে, এই বিষয়গুলো নিয়ে বলছে সেকশন 19 থেকে 25। আর প্রেসক্রিপশন যেটা অলরেডি বলেছি, যেখানে অধিকার সৃষ্টি করে এবং অধিকার নস্যাৎ করে, এইগুলো নিয়ে কথা বলছে সেকশন 26 থেকে 28। তাহলে এইটা একটু সংক্ষেপে মনে রাখলে আমাদের মোটামুটি একটা তামাদি আইন সম্পর্কে, যেটাকে বলি একটা গ্লান্স একটা আইডিয়া পেলাম। তাহলে আমরা আমাদের মূল বিষয়বস্তুতে চলে যাই। আপনারা এতটুকু বুঝেছেন কিনা, এতটুকু ক্লিয়ার কিনা, কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা দেখলাম যে কোন কোন সেকশনগুলো ইম্পর্টেন্ট সেটা দেখে নিলাম। তারপর আমরা তামাদি আইনের একদম সংক্ষেপে, খুব সংক্ষেপে মনে রাখার জন্য 5টা পয়েন্টে বিভক্ত করে আমরা দেখে নিলাম। এখন আমরা আলোচনায় যাব। আপনারা অনেকেই কায়সার হামিদ সহ, আব্দুল জব্বার ভাই সহ অনেকেই আপনাদের তরিকুল ইসলাম ভাই আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করছেন, যারা আপনাদের যে সকল ফ্রেন্ড বার কাউন্সিল প্রিলি পরীক্ষার্থী আছে এবং অল্প সময় তাদের একটা চূড়ান্ত প্রস্তুতি প্রয়োজন, তাদেরকে মেনশন করতে পারেন। এবং হচ্ছে এটা একটা উন্মুক্ত ক্লাস, অর্থাৎ যাচাই ক্লাস, আপনাকে দেখানো যে আমরা এইভাবে পড়লে অগ্রসর হবো, এইভাবে পড়তে পড়তে অগ্রসর হবো। আপনার ভালো লাগলে আপনি যুক্ত হবেন। আর আপনারা যারা শেয়ার দেন না এখনো, তারা দ্রুত শেয়ার দিয়ে ডান লিখবেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা চলে যাই একদম মূল আলোচনায়। দেখেন বলেছি তামাদি আইনের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে মাঝে মাঝে প্রশ্ন এসেছে বা মাঝে মাঝে প্রশ্ন আসে। তাহলে আমরা তামাদি আইনের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দেখার চেষ্টা করব। দেখেন তামাদি আইনের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যে বিষয়টা আমরা বলি যে মেয়াদ গণনার অন্যান্য পদ্ধতি 19 থেকে 25। তাহলে তামাদি আইনের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ইতিহাস থেকে খুব সংক্ষেপে আমরা দেখে নিব। দেখেন তামাদি আইনের প্রথম যেটা, সেটা হচ্ছে এটা কেমন আইন, এটা হচ্ছে একটা প্রশ্ন বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটা জানতে হবে। অলরেডি আমরা বলেছি যে তামাদি আইনে 2টা বিষয় আছে, পদ্ধতিগত বিষয় আছে আর একটা হচ্ছে তত্ত্বগত বিষয় আছে। কিন্তু তামাদি আইনকে যদি আমি প্রশ্ন করি যেটা কেমন আইন, তাহলে কিন্তু আপনাকে তত্ত্বগত আইন এটা বলার সুযোগ নাই, কারণ এককভাবে একটা আইনকে পদ্ধতিগত বা তত্ত্বগত এইভাবে বিভক্ত করাটা খুব ডিফিকাল্ট। এই কারণে আমরা তামাদি আইনকে বলবো এটা একটা পদ্ধতিগত আইন, ঠিক আছে। এখন দেখেন আপনার সবসময় যে এই আইনটাকে পদ্ধতিগত আইন নামে প্রশ্ন আসবে ব্যাপারটা এমন না। এটার আবার 2টি ইংরেজি টার্ম আছে, আমরা বলেছি যে আপনাকে ধাঁধায় ফেলতে পারে, তাহলে আপনার এই বিষয়ে একটু প্রস্তুতি আগে থাকতে হবে। তাহলে এটার 2টি ইংরেজি টার্ম আছে, এটাকে বলা হয় প্রসিডিউরাল ল, এটা সবাই জানে, অথবা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ল। তাহলে এইটার 2টা নাম আছে তামাদি আইনকে, তাহলে আমরা বলতে পারি এটা একটা প্রসিডিউরাল ল অথবা অ্যাডজেক্টিভ ল অথবা পদ্ধতিগত আইন।
ঠিক আছে, এটা নিয়ে আর ডিটেল কথা বললাম না, কারণ হচ্ছে আমাদের প্রিলিতে এতটুকু জানলে হবে। যারা শেয়ার দিবেন, ডান লিখবেন। শেয়ার দিলে আপনার আর একটা উপকার আছে, সেটা হচ্ছে আপনার যখন ক্লাসটা প্রয়োজন হবে আপনি যে কোনো সময় ক্লাসটা দেখে নিতে পারবেন, হ্যাঁ, আপনার টাইম লাইনে অথবা গ্রুপে শেয়ার দিলে। এখন আমরা দেখি, আর আপনার ফ্রেন্ডরাও দেখতে পারবেন। এখন আমরা যেটা দেখি সেটা হচ্ছে তামাদি আইন। এই তামাদি আইন ভারতীয় উপমহাদেশে আসলে কোনো তামাদি আইন বলতে একসময় কোনো তামাদি আইন ছিল না। তাহলে দেখেন, এই তামাদি আইন, আপনারা একটা আইন জানেন যে আইনটাকে বলা হয় সূর্যাস্ত আইন। তাহলে তামাদি আইনের যে ধারণা সেইটা আসে মূলত হচ্ছে সূর্যাস্ত আইন থেকে। সূর্যাস্ত আইন হচ্ছে একটা নির্ধারিত সময়ের মধ্যে যদি আপনি সরকারের যে পাওনা আছে সেটা পরিশোধ না করতে পারলে আপনার কি হবে, এই সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে আপনার যে সম্পত্তির মালিকানা আছে এই টাকা সরকারের কাছে চলে যাবে। ঠিক আছে, তাহলে এই সূর্যাস্ত আইনের মাধ্যমে হচ্ছে তামাদি আইনের যে একটা ধারণা, এই ধারণাটা চলে আসে। এখন ভারতীয় উপমহাদেশে আমরা যদি লক্ষ্য করি তাহলে প্রথম তামাদি আইন পাশ হয় 1859 সালে। তাহলে সর্বপ্রথম তামাদি আইন পাশ হয় 1859 সালে। ঠিক আছে, এবং এই যে আইনটা 1859 সালে পাশ হয়, এই আইনটাকে আবার কার্যকর, আপনারা জানেন একটা হচ্ছে পাশের দিন আর একটা হচ্ছে কার্যকরের মেয়াদ। অর্থাৎ একটা আইন বলে দিতে পারে সাথে সাথে কার্যকর হবে, আবার একটা আইন বলতে পারে যেটা পিছন থেকে অর্থাৎ পূর্ব থেকে কার্যকর হবে, আর একটা বলে যে কিছুদিন পরে কার্যকর হবে। তাহলে এই আইনটা কার্যকর দেওয়া হয় 1962 সালে। কিন্তু এই আইনটার পরেও আরো আমাদের আইনের বেশ কয়েকটা চেঞ্জ এসেছে। আমাদের মূল বিষয়বস্তু জানলে চলবে, প্রিলির জন্য যতটুকু দরকার এর বাইরে আমাদের জানার দরকার নাই। এখন দেখেন, এই তামাদি আইন, এই আইনটা দেখা গেল যে তামাদি আইনের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে সফল করতে পারছে না। তাহলে এর পরবর্তীতে আর একটা, এই যে তামাদি আইনের যে পরবর্তী সংস্করণটা আসে এটা হচ্ছে 1908 সালের, যে আইনটা এখন আমরা পড়তেছি। তাহলে বর্তমানে আমরা যে আইনটা দেখি এই আইনটা হচ্ছে 1908 সালের তামাদি আইন। এখন এই 1908 সালের তামাদি আইনটাকে কার্যকর দেওয়া হয় কত সালে? এই 1908 সালের তামাদি আইনকে কার্যকর দেওয়া হয় 1909 সালের 1 জানুয়ারি। এই যে মূল যে তামাদি আইন ছিল, এই মূল তামাদি আইনে মোট ধারা ছিল 31টি ধারা আছে। ঠিক আছে, 31টি ধারা ছিল। বর্তমান যে তামাদি আইন আমরা পাই, এই 2টা ধারা অলরেডি বাদ দেওয়া হয়েছে। বর্তমানে আমরা তামাদি আইনে 29টি ধারা দেখতে পাই। ঠিক আছে, এই তামাদি আইনে আপনার হচ্ছে 3টি তফসিল ছিল। মূল যখন আইনটা ছিল তখন এখানে 3টি তফসিল ছিল। এই তফসিল ছিল 1, 2, 3। ঠিক আছে, এর মধ্যে 2 এবং 3 এই তফসিল 2টাকেও বাতিল করা হয়েছে। আর এখন বর্তমানে তামাদি আইনে প্রচলিত তফসিল আছে 1, শিডিউল 1 শুধুমাত্র আছে, বাকি শিডিউলগুলো বাতিল করা হয়েছে। ঠিক আছে, এই মোটামুটি তামাদি আইনের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। ওকে, তাহলে মোটামুটি তামাদি আইন থেকে আপনার এতটুকু জানলেই চলবে। কতটি আর্টিকেল আছে সেটা তো বলেছি। তাহলে দেখেন, বললাম যে তামাদি আইন হচ্ছে একটা পদ্ধতিগত আইন, এটাকে প্রসিডিউরাল ল অথবা অ্যাডজেক্টিভ ল আমরা বলতে পারি। সর্বপ্রথম তামাদি আইন 1859 সালে, এটাকে কার্যকর দেয় 1962 সালে। আমাদের যে বর্তমানে প্রচলিত আইন আছে, ও আচ্ছা 1962 লিখছে তাই তো, সরি 1862 হবে। তাহলে এটাকে কার্যকর দেয় 1862 সালে। বর্তমানে যে প্রচলিত তামাদি আইন আছে, এই তামাদি আইনটা 1908 সালের তামাদি আইন, এবং যেটা কার্যকর হয় 1909 সালের 1 জানুয়ারি। মূল যে তামাদি আইন ছিল সেখানে মোট ধারা ছিল 31টি ধারা ছিল। বর্তমানে ধারা আছে প্রচলিত 29টি। এখানে 3টা শিডিউল ছিল, বর্তমানে শিডিউল আছে 1টা। এখন যে বিষয়টা সেটা হচ্ছে তামাদি আইনের প্রবর্তক বা জনক কাকে বলা হয়? আপনারা লর্ড কর্নওয়ালিসের নাম শুনছেন, সেই লর্ড কর্নওয়ালিসকে বলা হয় তামাদি আইনের জনক। তাহলে লর্ড কর্নওয়ালিস, এই লর্ড কর্নওয়ালিসকে বলা হয় তামাদি আইনের দন্তস্ব, লর্ড কর্নওয়ালিসকে বলা হয় তামাদি আইনের জনক বলা হয়। ঠিক আছে, তাহলে এটাই ছিল তামাদি আইনের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এতটুকু জানলে চলবে। এখন আমরা মূল আলোচনার মধ্যে যাই। তাহলে আপনাদের কোনো কোশ্চেন থাকলে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেনটা করতে পারেন, আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু সামনে অগ্রসর হই। গাজী সাহেব বলছেন শেয়ার অপশন পাই না। আপনি যদি শেয়ার অপশন না পান তাহলে এটাকে একটু ভিডিওটাকে লিঙ্কটাকে কপি করেন, কপি করে তারপর যেখানে শেয়ার দিবেন সেখানে পেস্ট করলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আপনারা যারা এখনও শেয়ার দেন না তারা খুব দ্রুত সময়ের মধ্যে শেয়ার দিবেন, আর যারা শেয়ার দিয়েছেন তারা অবশ্যই ডান লিখবেন। তাহলে আমরা এই তামাদি আইনের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বললাম। এখন বলেছি যে তামাদি আইনের আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে মূল আলোচনার মধ্যে আমরা যাই।
এই মূল আলোচনায় বললাম যে সেকশন 2 আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন দেখেন সেকশন 2তে যদি লক্ষ্য করেন এখানে মোট 11টা সংজ্ঞা দেওয়া আছে। তাহলে কি আপনাকে 11টা সংজ্ঞাই পড়তে হবে? না, আপনাকে 11টা সংজ্ঞা পড়তে হবে না। আমরা যে দেখলাম এই যে ধাঁধায় ফেলতে পারেন, এই ধাঁধা ফেলার মতো আপনাকে 3টা সংজ্ঞা আছে ইম্পর্টেন্ট। যদি প্রশ্ন আসে এই 3টা সংজ্ঞার থেকে আসবে। তাহলে আমরা দেখি সেকশন 2-এ আমাদের কি কি সংজ্ঞা দেখতে হবে। তাহলে আমরা মূল আলোচনায় যাই, অর্থাৎ প্রাথমিক পার্ট, যেটাকে আমরা বলেছিলাম যে তামাদ্দুন আইনের প্রাথমিক পার্ট নিয়ে আমরা কথা বলতেছি। তাহলে প্রাথমিক পার্ট অংশ, তাহলে প্রাথমিক অংশ নিয়ে আমরা যে বিষয়টা পেলাম সেটা হচ্ছে সেকশন 2। সেকশন 2-এ 11টা সংজ্ঞা থাকলেও আমাদের দেখতে হবে 3টা সংজ্ঞা। কোন কোন সংজ্ঞা দেখতে হবে মনে রাখবেন? 2-এর 5 দেখতে হবে, 2-এর 7 দেখতে হবে, আর একটা দেখতে হবে 2-এর 10। এই 3টা সংজ্ঞা আমাদের দেখলে চলবে, 5, 7, 10। এখন দেখেন 5-এ খুব ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা প্রদান করা হয়েছে, যেটাকে আমরা ব্যবহার সত্য বলে থাকি অথবা ইজমেন্ট বলে থাকি। তাহলে 5-এ বলছে কি? ব্যবহার সত্য বা ইজমেন্ট, এটা সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখন দেখেন এই সংজ্ঞাটা অনেক বড়, আপনাকে প্রিলির জন্য শুধুমাত্র একটা বিষয় জানলে এখান থেকে চলবে, এই যে ধাঁধার জন্য। সেটা মনে রাখবেন যে এখানে একটা শব্দ ব্যবহার করেছে যে এই যে ইজমেন্ট একটা অধিকার। তাহলে ইজমেন্ট কি বলছে? এখানে বলছে এটা একটা অধিকার, কিন্তু এই অধিকারটা চুক্তি দ্বারা সৃষ্ট না। তাহলে চুক্তি দ্বারা সৃষ্ট নয়। তাহলে আপনাকে প্রশ্ন আসতে পারে ইজমেন্ট একটা অধিকার, কিন্তু নিচের ইজমেন্ট কোন অধিকারের অন্তর্ভুক্ত না। তাহলে চুক্তি দ্বারা যে অধিকারটা সৃষ্টি হয় এই অধিকারটা ইজমেন্ট রাইট হবে না। ইজমেন্ট রাইট মানে হচ্ছে ব্যবহার সত্য। আপনি একটা জিনিস অনেকদিন ব্যবহারের ফলে, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ব্যবহার করার ফলে আপনার যে অধিকারটা জন্মায় সেই অধিকারটাকেই বলবো আমরা ইজমেন্ট রাইট। ধরেন আমার একটা কূপ আছে, এই কূপ থেকে আপনারা 20 বছর যাবত পানি নেন, তাহলে এই 20 বছর যাবত একটানা পানি নেওয়ার ফলে আপনার একটা অধিকার জন্মেছে, এটাকে বলে ইজমেন্ট রাইট। একটা পথ আছে, এখান থেকে 20 বছর যাবত হাঁটেন, তাহলে এই যে হাঁটার ফলে যে আপনার একটা অধিকার আছে এটাকে আমি বলবো ইজমেন্ট রাইট। কিন্তু আমি যদি আপনার সাথে একটা চুক্তি করি যে তুমি আমার কূপ থেকে পানি নাও, তুমি আমার কূপ থেকে পানি নাও, এই যে চুক্তি, এই চুক্তির ফলেও কিন্তু একটা অধিকার তৈরি হয়েছে, তাহলে এটাকে আমরা ইজমেন্টের মধ্যে ফেলতে পারবো না। তাহলে দেখেন ইজমেন্ট এক ধরনের অধিকার যে অধিকারটা চুক্তি দ্বারা সৃষ্ট নয়, এটা মনে রাখলে হবে। সেকশন 2-এর 7, সেকশন 2-এর 7-এ বলছে গুড ফেইথের সংজ্ঞা বলছে। গুড ফেইথ, এই গুড ফেইথের যে শব্দটা, এই গুড ফেইথ শব্দটা আপনারা বারবার পাবেন। গুড ফেইথ শব্দটা আমরা যেখানে আমাদের এই যে আইন আছে, এই আইনের অনেকগুলো ধারায় পাই। এছাড়া আমাদের যে আপনার হচ্ছে পেনাল কোড আছে, সেই পেনাল কোডে অনেক গুড ফেইথের কনসেপ্ট আমরা পাই। এখন দেখেন এই গুড ফেইথ নিয়ে আমরা একটু কথা বলি। গুড ফেইথ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সরল বিশ্বাস। সরল বিশ্বাস বলতে কি বোঝায়? দেখেন সরল বিশ্বাস হচ্ছে যথাযথ যত্ন এবং মনোযোগে থাকতে হবে। তাহলে কি থাকতে হবে? আপনার 2টা, প্রপার কেয়ার অ্যান্ড কশনস। তাহলে যথাযথ যত্ন এবং কি থাকতে হবে? মনোযোগ থাকতে হবে। তাহলে যে কাজটা যথাযথ যত্ন এবং মনোযোগের সহিত করা হলো সেই কাজকে আমরা বলবো এটা হচ্ছে কি? ঠিক আছে, তাহলে যে কাজটা যথাযথ যত্ন এবং মনোযোগের সাথে করা হয় সেটা কি বলবো? আপনি যদি কাজটা যথাযথ যত্ন এবং মনোযোগের সাথে করেন তখন বলবো কাজটা আপনি গুড ফেইথে করেছেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে যেখানে যথাযথ যত্ন এবং মনোযোগ নাই তাহলে সেটাকে বলবো আপনার কি নাই? আপনার এই কাজের জন্য গুড ফেইথ নাই। তাহলে আপনার যদি নেগলিজেন্স আছে তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার গুড ফেইথ ছিল না। ওকে, এরপর দেখেন আর একটা সংজ্ঞা আমরা দেখবো যেটাকে বলে থাকি সুট। এখন দেখেন এই সুট শব্দটার বাংলা যে শব্দ এসেছে মানে অর্থ, এটাকে বলা হয় মোকদ্দমা। এখন প্রশ্ন হলো এই সুট বলতে আপনাকে কি কি বুঝিয়েছে? ঠিক আছে, সুট বলতে আপনাকে কি কি বিষয় কি ইনক্লুড করেছে? সুট বলতে এখানে ইনক্লুডেড থেকে কি কি বাতিল করেছে সেটা এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে আপিল বা আবেদন, যেটাকে আমরা দরখাস্ত বলি, এগুলো সুটের মধ্যে পড়বে না। তাহলে আমরা যদি কোনো আপিল করি এই আপিলটা কি নয়? সুট নয়। বা আমরা যদি কোনো দরখাস্ত করি এই দরখাস্তটা কি নয়? সুট নয়। বা আমরা যদি কোনো আবেদন করি আবেদনটা কি নয়? সুট নয়। এখন দেখেন এখানে কিন্তু বলা হয় নাই দেওয়ানি মোকদ্দমা হচ্ছে সুট, এভাবে কিন্তু সংজ্ঞায়িত করা হয় নাই। ঠিক আছে, তাহলে এই 3টা সংজ্ঞার বিষয়বস্তু যতটুকু মনে রাখতে বললাম এই মনে রাখবেন। এখন এখান থেকে যদি প্রশ্ন আসে
এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন আসতে পারে, এই যে সংজ্ঞাগুলো কোথায় আছে, যে প্রশ্ন আসতে পারে গুড ফেথের সংজ্ঞা কত দ্বারায় আছে, ইজমেন্টের সংজ্ঞা কত দ্বারায় আছে, সুটের সংজ্ঞা কত দ্বারায় আছে, এভাবে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা একজন কোশ্চেন করছেন, একজন বলছেন যে নেট প্রবলেম, আসলে কি অন্যদেরও কি নেট প্রবলেম মনে হচ্ছে? আমার এখানে কিন্তু নেট প্রবলেম মনে হচ্ছে না। ওকে, মিশ্র কমেন্ট আসতেছে, কেউ বলতেছে নেটের সমস্যা আছে, কেউ বলছেন না। নো স্যার, ওকে ঠিক আছে। আচ্ছা এখন একটু দেখেন ক্লিয়ার আছে কিনা, নেটের তো সমস্যা হওয়ার কথা না। ওকে ঠিক আছে, তাহলে আমরা সামনে অগ্রসর হই। আমরা তাহলে যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই তিনটা সংজ্ঞা আমাদের সেকশন 2 থেকে মনে রাখলে চলবে। এবং এখান থেকে বললাম এই যে ধারাগুলো ইম্পর্টেন্ট, ধারাগুলো ইম্পর্টেন্ট বলতে আমি বুঝিয়েছি যে প্রশ্ন আসতে পারে ইজমেন্ট কত ধারায় আছে, তারপর হচ্ছে আপনার হচ্ছে গুড ফেথ কত ধারায় আছে, সুট কত ধারায় আছে। ঠিক আছে, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তাহলে হচ্ছে সেকশন 3 নিয়ে কথা বলবো। ওকে, দেখেন বলেছিলাম সেকশন 3 আপনাদের জন্য ইম্পর্টেন্ট একটা ধারা। তাহলে সেকশন 3-এ কি আছে সেটা নিয়ে একটু দেখি। সেকশন 3-এ বেশ কিছু কনসেপ্ট নিয়ে কথা বলেছে। এখন এই 3 দেখার আগে আমরা একটু সেকশন 3-এর মূল বিষয়বস্তুটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, এখনো কি আপনাদের প্রবলেম হচ্ছে? আমার তো মনে হয় না প্রবলেম হওয়ার কথা, মানে প্রবলেম হওয়ার তো কোনো প্রশ্ন নাই, বিষয় নাই, আমি দেখতেছি না। আপনাদের প্রবলেম হলে তো আপনাদের ব্যক্তিগত নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। আমার সামনে একটা স্ক্রিন রাখা আছে, এখানে আমি কিন্তু ক্লিয়ারই দেখতে পাচ্ছি সবকিছু। ঠিক আছে, ওকে ঠিক আছে। এখন আমরা তাহলে সেকশন 3 নিয়ে একটু আলাপ করি। সেকশন 3-এ যে বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে, এখানে মূলত দেখেন সেকশন 3-এর যদি প্লেইনলি আমরা পড়ি তাহলে এখানে বলেছে যে যদি আপনার যে মেয়াদ গণনার বিষয় আছে সেই মেয়াদ গণনার বিষয়ে সেকশন 4 থেকে 25 ধারার যে বিধান আছে, দেখেন বলছে সেকশন 4 থেকে 25 ধারার যে বিধান আছে, এই বিধানে কি বলা আছে, মেয়াদ গণনার পদ্ধতি আছে। তাহলে এই কিসের মেয়াদ গণনার পদ্ধতি? বলছে তামাদি মেয়াদ গণনার পদ্ধতি। এই যে নিয়ম বলা আছে, এই নিয়মে মামলা, আপিল বা দরখাস্ত মেয়াদ গণনা করতে হবে। মামলা বা আপিল বা দরখাস্ত। তাহলে দেখেন এই বিষয়টা তামাদি আইনের যে 3 ধারা যদি আমরা বলি কোন ক্ষেত্রে প্রয়োগ হয়, এটা কিন্তু সব ক্ষেত্রেই প্রয়োগ হচ্ছে। মামলার ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে, আপিলের ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে, আবার দরখাস্তর ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে। তাহলে বলছে যে 4 এবং 25 ধারার বিধানের যে মেয়াদ গণনার পদ্ধতি আছে, এই পদ্ধতি অনুযায়ী মামলা, আপিল এবং দরখাস্ত যে মেয়াদটা সেটা গণনা করতে হবে। এখন এই নির্ধারিত পদ্ধতিতে যে মেয়াদ বলা আছে বা যেভাবে পদ্ধতি বলা আছে, এই মেয়াদ যদি অতিবাহিত হয়, অতিবাহিত হলে তাহলে এই যে মামলা, আপিল বা দরখাস্ত, এটার ফলাফল কি হবে? বলছে এই মামলা, আপিল বা দরখাস্ত খারিজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন খুব সহজভাবে এটাকে আমরা যদি বলি, সেটা হচ্ছে তামাদি আইনে যেভাবে মেয়াদ গণনার কথা বলছে সেইভাবে আমরা মেয়াদ গণনার পরে যদি দেখি আমাদের মেয়াদ অবশিষ্ট নাই, তাহলে কি হয়ে যাবে, এই মেয়াদটা, এই মামলাটা, আপিলটা বা দরখাস্তটাকে খারিজ করে দিবে, এটার চালানোর সুযোগ নাই। এখন এখানে দেখেন বলছে তামাদির মেয়াদ গণনার পদ্ধতি নিয়ে সেকশন 3-এ বলছে। এখন 3-এর যে মূল ভাবটা বা এখানে একটা
তাহলে দেখেন তামাদি যে শব্দটা, এই শব্দটা হচ্ছে একটা আরবি শব্দ। তাহলে তামাদি শব্দটা হচ্ছে একটা আরবি শব্দ। এই তামাদি শব্দের অর্থ হচ্ছে নির্ধারিত মেয়াদ অতিবাহিত হওয়া। তাহলে নির্ধারিত মেয়াদ অতিবাহিত হলে কি হবে? বলছে যদি নির্ধারিত মেয়াদ অতিবাহিত হয় তাহলে বারিত করবে, অর্থাৎ বাধা দান করবে। তাহলে বাধা দান করবে কি থেকে? আপনি যে মামলা আপিল অথবা আবেদন করবেন, এই মামলা আপিল বা আবেদন থেকে আপনাকে যে বাধা দান করবে, আচ্ছা এখন কি এখনো সমস্যা দেখা দিচ্ছে? এটা হলে তো প্রবলেম। তাহলে তো সমস্যা কি দেখা দিচ্ছে কিনা এখনো দেখেন, একটু দেখেন, একদম অফ হয়ে যাওয়ার তো কথা না। ওকে ঠিক আছে, আমি ক্লাস কন্টিনিউ করি। ওকে ঠিক আছে, তাহলে এই যে তামাদিতে বাড়িত, তাহলে তামাদিতে বাড়িত যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কত দ্বারায় প্রকাশ পায়? এই তামাদিতে বাড়িত কনসেপ্টটা প্রকাশ পায় হচ্ছে সেকশন 3-এ। সেকশন 3-এ বলছে 4 থেকে 25 ধারার যে বিধান আছে, এই বিধান অনুযায়ী মেয়াদ গণনা করতে হবে। এই মেয়াদটা যদি শেষ হয়ে যায়, অর্থাৎ এই যে নির্ধারিত মেয়াদ অতিবাহিত হলে কি চলবে না? মামলা আপিল বা দরখাস্ত চলবে না, এটা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। এখন এখানে আরো দুইটা কনসেপ্ট বলা আছে, ঠিক আছে? এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে, ধরেন আপনি একটা মামলা করলেন, এই মামলা করার যে নির্ধারিত মেয়াদ অতিবাহিত হওয়ার পরে আপনি মামলা করলেন। এখন এই নির্ধারিত মেয়াদ অতিবাহিত হওয়ার পরে মামলা করলে এই মামলাটার ফলাফল হচ্ছে খারিজ হবে। যদি বলছে যদি বিরোধী পক্ষ বা যে বিবাদী আছে, সেই বিবাদী যদি এই দাবি না করে তাও খারিজ হবে। তাহলে ধরেন বিবাদী এই আপনার হচ্ছে আচ্ছা আপনাদের মিশ্র প্রতিক্রিয়া, কেউ বলতেছে নেট বাজে অবস্থা, এখন ঠিক আছে, বুঝতে পারতেছি না। আচ্ছা তাহলে আমি কন্টিনিউ করি। দেখেন তাহলে বিবাদী যদি মামলা দাবি না করে যে এখানে তামাদিতে বাড়িতে হয়েছে, তাও আদালত কি করবে? মামলাটা খারিজ করবে। এখন বাদী বিবাদী যদি সাপোর্টও করে যে হ্যাঁ আমাদের মামলা হয়ে গেছে, ঠিক আছে, আপনাদের মামলাটা আপনার হচ্ছে যে তামাদি মেয়াদ বাড়িতে হয়েছে, আমার কোনো দাবি নেই, মামলাটা চলুক বা দরখাস্তটা চলুক, এটাও যদি বলে তাও মামলা খারিজ হয়ে যাবে। অর্থাৎ এইটা হচ্ছে আদালতের জন্য বাধ্যতামূলক খারিজ করা। তাহলে দেখেন সেকশন 3-এ কি কি বিষয় পাইলাম? প্রথম হচ্ছে মামলা বাড়িতে কনসেপ্টটা সেকশন 3-এ আছে। এখানে মামলা আপিল আবেদন দরখাস্ত যেগুলো আছে সবগুলো খারিজ হবে যদি মেয়াদ অতিবাহিত হওয়ার পরে মামলা করা হয় বা আপিল বা দরখাস্ত করা হয়। তারপর বলা হয়েছে এই নিয়মটা কি? বাধ্যতামূলক নিয়ম। এখন দেখেন যে বিষয়টা, এই যে বাধ্যতামূলক নিয়ম, এই বাধ্যতামূলক নিয়মটা আসলে কিভাবে আদালত প্রতিপালন করে? তাহলে এই বাধ্যতামূলক নিয়মটা আদালত প্রতিপালন করে থাকে মূলত আদালত এই যে রিজেকশন অফ ক্লেম যেটাকে আমরা বলি, যে আমাদের যে অর্ডার 7 আছে, এই 7-এর রুল 11-তে একটা রিজেকশন অফ প্লেইন্ট আছে না? সেই অর্ডার
ঠিক আছে, আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে আমরা আসলে এভাবে ডিস্টার্ব হলে ক্লাসটা নেওয়ার মন মানসিকতা বা যে ফ্লোটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। এটা আসলে আনফর্চুনেটলি শুরুর দিকে তো ভালোই ছিল অবস্থা, এখন হঠাৎ কেন এর ধরনের বুঝতে পারতেছি না। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই আমাদের ক্লাসে। তাহলে দেখেন, এই যে সেকশন 3 অনুযায়ী যদি মামলা খারিজ করতে হয়, এই মামলা খারিজ করে মূলত হচ্ছে রিজেকশন অফ প্লেইন্টের মাধ্যমে হচ্ছে মামলাটাকে খারিজ করা হয়। ঠিক আছে, অর্থাৎ আপনারা দেখেন যে তামাদিত যদি বাড়িতে হয়, তাহলে তামাদিতে যদি বাড়িতে হয়, তাহলে তামাদিতে বাড়িতে হলে আপনার হচ্ছে এই দেখেন আপনার রিজেকশন অফ প্লেইন্টের যে আছে এটা 4th নাম্বার অপশনে বলা আছে অন্যান্য আইন দ্বারা যদি বাড়িতে হয় তাহলে এই মামলাটাকে খারিজ করা যাবে বা রিজেক্ট করা যাবে। তাহলে এই যে 4 বলছে অন্যান্য আইন দ্বারা যদি বাড়িতে হয়, তাহলে এই তামাদিতে বাড়িতে হচ্ছে ওইটা আর কি। তাহলে দেখেন এই রিজেকশন অফ প্লেইন্টের মাধ্যমে এই মামলাটাকে খারিজ করা যাবে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে এখান থেকে আরেকটা ধরনের প্রশ্ন আসতে পারে আপনাদের প্রিলির জন্য। এটা আসতে পারে যে হচ্ছে তামাদি মেয়াদ চুক্তি দ্বারা বৃদ্ধি করা যায় কিনা। তাহলে প্রশ্ন আসতে পারে চুক্তি দ্বারা তামাদি মেয়াদ বৃদ্ধি করা যাবে না, এই নিয়ম এই বিধান কোথায় আছে? বৃদ্ধি করা যাবে না এটা কত দ্বারায় বলা আছে? এভাবে আসতে পারে, অথবা এইভাবে আসতে পারে তামাদি আইন চুক্তির প্রতিকূলে প্রযোজ্য, চুক্তির প্রতিকূলে প্রযোজ্য। তাহলে এই দুইটা প্রশ্নের যেটাই আসুক না কেন এটার উত্তর হবে সেকশন 3। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেকশন 4। আমরা বললাম যে সেকশন 4 আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে এই সেকশন 4 ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফোনের ডাটা ইউজ করতেছি আশরাফুল ভাই, এখন আমার মনে হয় যে প্রবলেম থাকার কথা না। তাহলে দেখেন সেকশন 4 নিয়ে আমরা একটু কথা বলি। সেকশন 4 এ যে বিষয়টা বলেছে, এখানে বলেছে যে, তাহলে আমি একটু সেকশন 3 রিপিট করি আবার। সেকশন 3 এর যে বিষয়টা প্রথমে বলা হয়েছে যে এটা দ্বারা হচ্ছে মামলা বাড়িত, যে বিষয়টা সেই মামলা বাড়িত বা আবেদন বাড়িত বা তামাদিতে বাড়িত যে কনসেপ্টটা এটা বলা হয়েছে। এখানে বলা হচ্ছে মামলা আবেদন বা দরখাস্তের যে তামাদি মেয়াদ আছে সেই তামাদি মেয়াদ অতিবাহিত হওয়ার পরে যদি কোনো মামলা দরখাস্ত বা আবেদন করা হয় সেটা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। এখন এই খারিজটা কিভাবে হবে? খারিজ হবে মূলত হচ্ছে এই যে আদালত আছে, আদালত হচ্ছে রিজেকশন অফ প্লেইন্টের মাধ্যমে এই মামলাটাকে খারিজ করে দিবেন। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে এই ধারণাটা বা এই কনসেপ্টটা, এই বিষয়টাই খারিজ করাটা আদালতের জন্য বাধ্যতামূলক, অর্থাৎ আদালত এটা বাধ্যতামূলকভাবে এই খারিজটা করবেন। ওকে, তারপর যে বিষয়টা আমরা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে এখানে যদি বিবাদী কোনো আপত্তি না করে তাও আদালত মামলাটা খারিজ করবেন এবং চুক্তি অথবা অন্য কোনো মাধ্যমের দ্বারা এই মেয়াদটাকে কি করা যাবে না? বৃদ্ধি করার আর সুযোগ নেই। আইনে যে মেয়াদটা বলে দিয়েছে সেই মেয়াদটা এই ক্ষেত্রে প্রযোজ্য হবে। এরপর আমরা দেখেছি যে তামাদিতে বাড়িতেও শব্দটা কিভাবে আসলে এটা নিয়ে কথা বলেছে। এখন দেখি সেকশন 4। সেকশন 4 এ যে বিষয়টা বলেছে, সেকশন 4 এ বলেছে যে সেকশন 4 মূলত যে বিষয়টা নিয়ে কথা বলেছে সেটা হচ্ছে যদি আদালত বন্ধ থাকে তাহলে কি হবে। আচ্ছা, আদালত বন্ধ থাকলে তাহলে কি হবে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। দেখেন, মামলা আপিল বা দরখাস্তের যে নির্ধারিত তামাদি মেয়াদ আছে, তাহলে মামলা বা আপিল বা দরখাস্তের যে নির্ধারিত তামাদি মেয়াদ আছে সেই তামাদি মেয়াদের যে শেষের দিনটা যদি থাকে এবং এই শেষ দিন যদি আদালত বন্ধ থাকে, তবে কি হবে বলছে, তাহলে পরবর্তী যেদিন আদালত খুলবে সেই দিন পর্যন্ত আপনার তামাদি মেয়াদ থাকবে। অর্থাৎ পরবর্তীতে পুনরায় আদালত যেদিন খুলবে সেদিন আপনি কি করতে পারবেন? সেদিন হচ্ছে আপনি মামলা দরখাস্ত বা আপিল করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ডাটা ইউজ করতেছি, ওয়াইফাই অফ টোটালি।
ফোনের ডাটা ইউজ করতেছি, বাট আজকে হঠাৎ মনে হলো যে নেটটা ডাউন। যদি আপনাদের খুবই প্রবলেম হয়, আমি এই ক্লাসটা আজকে আর কন্টিনিউ করব না, তাহলে ক্লাসটা নেক্সট আগামীকালকে ওপেন রাখবো এবং আগামীকালকে একদম শুরু থেকে যেভাবে পড়া শুরু করছিলাম সেভাবে থেকেই দেখব। যদি সমস্যা হয়, ঠিক আছে, আপনারা একটু জানান। তাহলে যদি আপনারা মনে করেন যে এটা, তাহলে নেক্সট দিন আমরা ক্লাসটা কন্টিনিউ করি, যেহেতু আপনারা বলতেছেন কমন সমস্যা হচ্ছে এবং আমিও মনে হচ্ছে যে এখানে হঠাৎ আর ওয়াইফাইও কাজ করতেছে না, মানে দেখা যাচ্ছে, বাট ওয়াইফাই বা হচ্ছে কাজ করতেছে না ভালো, ঠিক আছে। অর্থাৎ ওয়াইফাইতে টোটালি অফ, ফোনের যে ডাটা আছে সেই ফোনের ডাটা বোধহয় ভালো কাজ করছে না। আচ্ছা, এখন ঠিক থাকলে তো হবে না, একটু পর আবার যদি সমস্যা হয়, আমি তো ক্লাসে কনসেন্ট্রেট করতে পারতেছি না। ওকে, আপনারা একটু জানাবেন যে সমস্যা এখনো আছে কিনা। আমার এখানে মনে হচ্ছে কিছুটা সমস্যা আছে, যদিও আমি কয়েকভাবে চেষ্টা করেছি, এই সমস্যাগুলো সাধারণত হয় না বললেই চলে। ফোনের ডেটা দিয়ে চেষ্টা করেছি, ওয়াইফাই অফ করে ফোনের ডাটা ওয়াইফাই দিয়ে চেষ্টা করেছি, তাও হচ্ছে না। একটু জানাবেন যে আপনাদের কি এখনো সেই সমস্যাটা রয়েছে কিনা। যদি সমস্যা থাকে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আচ্ছা, একটু জানাবেন আসলে। আমরা আজকে ক্লাসটা অফ রাখি, ঠিক আছে। আজকের ক্লাসটাই নেক্সট দিন আগামীকালকে নিব, সমস্যা নেই। আগামীকালকে টাইম শিডিউল আমি জানিয়ে দেব। নেক্সট দিন নিব, নেক্সট দিন, ঠিক আছে। যেহেতু সমস্যা হচ্ছে, নেক্সট দিন আমরা ক্লাস নিচ্ছি। এটা অঞ্চল ভেদে সমস্যা হচ্ছে, আপনাদের কেউ কেউ বলতেছেন সমস্যা হচ্ছে, কেউ হচ্ছে না। নেক্সট দিন আমরা হচ্ছে একদম শুরু থেকে শুরু করব, ঠিক আছে। মানে অনেক দূর পর্যন্ত পড়ানোর ইচ্ছা ছিল, এটা কনসেন্ট্রেট করা যাচ্ছে না। আমরা নেক্সট দিন, ঠিক আছে, নেক্সট দিন শুরু করবো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আগামীকালকে রাত 8:30, আগামীকালকে রাত 8:30 আমরা ক্লাসটা নিব, আগামীকাল রাত 8:30। ওকে, ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আগামীকালকে 8:30 আপনারা উপস্থিত থাকেন, এইভাবে লাইভে হবে এবং হচ্ছে এই গ্রুপই হবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।